নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি পানিহাটির নবনির্বাচিত বিধায়ক রত্না দেবনাথের কাছে। কেমন আছেন? ভালো আছে। 7 নিউজে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। অনেক লড়াইয়ের পর আজ সাফল্য রাজনীতির ময়দানে। আপনি একেবারেই নতুন, তারপরেও এই সাফল্য, কেমন অনুভূতি? অনুভূতি ভালোই। তার থেকে কালকে যেটা বিষয়টা ঘটেছিল সেটাতে আমি একটু হলেও স্বস্তি পেয়েছি। 2025 9ই আগস্ট আমি যখন নবান্ন অভিযানে যাচ্ছিলাম, পুলিশ আমাকে মেরে রক্তাক্ত করেছিল। আজ 9 মাস না যেতেই সেই নবান্নতে আমাকে পুলিশ গার্ড করে নিয়ে নবান্নে গেছি এবং পুলিশ আমাকে প্রণাম করে বলছে, ম্যাডাম একটা সেলফি নিতে পারি? এই যে অনুভূতিটা, এটা সত্যি কাউকে বলার না। আমার এত কষ্ট, এত যন্ত্রণা, মেয়েকে হারানোর যন্ত্রণা, এই যে নবান্নতে গিয়ে মার খাওয়া, এটাও একটা যন্ত্রণারই ছিল। সেটা কিছুটা হলেও একটু লাঘব হয়েছে। মেয়ের বিচার চাইতে গিয়ে যে নবান্নতে যেতে গিয়ে মার খেয়েছেন, আজকে সেখানেই মাথা উঁচু করে গেলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন, আপনার সমর্থনে এখানে জনসভা করেছেন। প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন, আমার মাথায় হাত রেখেছেন, বলেছেন আপনি অনেক সাহস দেখিয়েছেন। তারপর বলেছেন প্রচার কেমন চলছে? আমি বললাম ভালো চলছে। তারপরে আমি বললাম আমি ন্যায় বিচার চাই, আমার মেয়ের মুখ সামনে আনতে চাই, ওর নাম সামনে আনতে চাই। তখন আমার মাথায় হাত দিয়েছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানেও আপনি গিয়েছিলেন, দেখা হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে? না, সেদিন দেখা হয়নি, সেদিন মঞ্চে ছিলাম না আমি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে? হ্যাঁ, কি বলেছেন তিনি? আমি নতুন মুখ্যমন্ত্রীকে বলেছি আমি আপনার বাড়ি যাব, আমি মাসিমাকে প্রণাম করতে চাই। বলেছেন নিয়ে যাবেন। তিনিও তো বলেছেন আরজি করে ফাইল খুলতে। হ্যাঁ, কালকে আমি বলেছিলাম আমার এলাকার যে এখন যে সমস্ত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেটা বলেছিলাম। তা উনি বলেছেন আমার বাড়িতে সিপি পাঠিয়ে দেবেন সমস্তটা দেখার জন্য। এটা কালকে বলেছিলাম। হ্যাঁ, এই মানে বিজেপি সরকার গঠিত হবার পর বা পানিহাটি সহ বিভিন্ন জায়গায় 208টা আসন পেয়েছে, তারপরে যে এই যে অরাজকতাটা চলছে, সেটা বিষয় পানিহাটিতেও চলছে, কি সব বলবেন? জায়গায় চলছে। আমি যখন মাইক নিয়ে প্রথম বললাম যে কেউ হঠাৎ করে গেরুয়া আবির পরে বা মাথায় একটা গেরুয়া রঙের কাপড় বেঁধে এই যে অরাজকতাটা চারিদিকে চলছে আমার পানিহাটিতে, এটা দেখতে হবে। তখন সবাই বলছিল যে আমাদের এলাকায়ও হচ্ছে, আমাদের এলাকায়ও হচ্ছে। 207 জন এমএলএ সবাই বলছিল যে সবার এলাকায়ই হচ্ছে। আপনি তাদের আশ্বস্ত করেছেন পানিহাটির মানুষদের? পানিহাটির মানুষদের তো মানে আশ্বস্ত করতে আমি পারছি না, কারণ আমি দুটো থানায় বলে এসেছি যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, দল মত নির্বিশেষে যারা অপরাধী তারা অপরাধী, তাদের কোনো আর কোনো ইয়ে থাকে না। তো অপরাধী মানেই তাকে আপনারা ধরবেন, আপনারা উপযুক্ত শাস্তি দেবেন। মেয়ের সুবিচার পেতে আপনি বাধ্য হয়ে রাজনীতির ময়দানে এসেছেন, আপনি বলেইছিলেন। সেক্ষেত্রে যখন রাজ্য পুলিশের যে ইয়েটাকেই মান্যতা দিয়েছিল সিবিআই, আজকে রাজশেখর মান্থা এটা আবার হাইকোর্টে প্রধান বিচারপতির হাতে সঁপে দিয়েছেন এবং জুডিশিয়াল কমিশন গঠন হয়েছে আরজি কর ফাইল করে। কি বলবেন? এই আশা রাখছেন, মানে যে আশাটা করেছিলেন সেটা কি সম্পূর্ণ হতে চলেছে? আশাটা তো আমি কখনো আশা হারাইনি যে আমার মেয়ের বিচার পাবো না, কারণ আমরা ন্যায়ের পথে রয়েছি। আমার মেয়ে অন্যায়কে প্রশ্রয় দেয়নি, তাই তাকে খুন করা হয়েছে। আমরা তার দেখানো পথেই চলছি, অন্যায়ের সঙ্গে আপোষ কখনো করব না, বিচার আমি পাবই। আর আজকে যে স্টেপটা নিতে চলেছে, যে রাজ্য সরকার আবার গঠন করতে চলেছে জুডিশিয়াল কমিশন, এরকম একটা কথা হচ্ছে, তাতে আপনি কতটা আশার আলো দেখছেন? যে আশার আলো বলতে মেয়ে তো আমার আর ফিরে আসবে না, মেয়েটাকে তো ওরা খুনই করে ফেলেছে। এটা যদি আমার মেয়েকে ওখান থেকে তাড়িয়ে দিত বা কিছু হতো, মেয়েটা বেঁচে থাকতো, সেটাতে সেই যে যন্ত্রণাটা আমার ভেতরে প্রতিটা মুহূর্তে, সেই যন্ত্রণাটা আমার কোনোদিন যাবে না যতদিন আমি বেঁচে থাকবো। যে একটা ভালো ডাক্তার, তার একটা মেধাবী স্টুডেন্ট, সে চলে গেল,
তাকে চলে যেতে বাধ্য করা হলো, খুন করা হলো তাকে তার কাজের জায়গায়। আমার মেয়ের হসপিটালটা দ্বিতীয় বাড়ি। আমি বলতাম তোর সবসময় হসপিটালে থাকতে ভালো লাগে? সেখানে বলতো মা এটাই তো আমার পেশা, পেশেন্টদের সঙ্গে থাকতেই তো আমার ভালো লাগা উচিত। তো সেই মেয়েটাকে যখন খুন করা হলো তখন মা হিসাবে কেন সারা পৃথিবী উত্তাল হয়ে উঠেছিল যে এই মৃত্যু মেনে নেওয়া যায় না। একজন ডাক্তার সেখানে অন ডিউটি অবস্থায়, কেউ জানে না হসপিটালের, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই প্রকৃত দোষীরা কি এবার সামনে আসবে বলে মনে হচ্ছে? আপনি তো তার অবশ্যই জন্যই আসবে, অবশ্যই সামনে আসবে। এই যেমন সুরক্ষিত জোনে আমরা বসে আছি, এরকম সুরক্ষিত জায়গায় গিয়ে আমার মেয়েকে খুন করা হয়েছে। আমার মেয়ে ল্যাপটপটা যদি ভুলে যেত গাড়িতে, তো ড্রাইভারকে বলতো গোপাল দা আমাকে ল্যাপটপটা দিয়ে যাও, তাকে ঢুকতে দেওয়া হতো না। দিদি ঢুকতে দিচ্ছে না, ও আবার করিডোরে এসে হাত দেখালে তারপরে সিকিউরিটিকে ঢুকতে দিত। এই সিকিউরিটি জোনে কি করে অন্যরা ঢুকে গেল, কি করে এত লোক ঢুকে গেল? একা তো খুন করেনি আমার মেয়েকে, তার গায়ে এত ইনজুরি, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চশমাটা ভাঙা। আমরা যে অবস্থায় গিয়ে ওখানে দেখেছি ওখানে তো ঘটেইনি কিছু। পানিহাটি মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা জানিয়েছেন আপনাকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি কিছু সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন। কি বললেন? এটা আমি তো এখনো শপথ গ্রহণও করিনি। এটা আমি ওনাদের বলেছি যে আমি এখন তো কিছুই জানি না, শপথ গ্রহণও হয়নি। কালকে বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, তারপর আমার আমার মন্ত্রীদের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ডিসিশন নিতে পারবো। তার আগে তো আমি কোনো ডিসিশন নিতে পারবো না। একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে যখন আপনি লড়াইয়ে নেমেছিলেন এই বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হয়ে, আপনি বলেছিলেন আপনার জয় মানে পানিহাটিবাসীর জয়। আজকে বিধায়ক নির্বাচিত হয়েছেন, পানিহাটিবাসীর উদ্দেশ্যে কি বলবেন? পানিহাটিবাসীর কে বলবো, সবাই আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে আশীর্বাদ করেছেন, আমি জয়ী হয়েছি এবং আপনাদের নিয়েই আমি আগামী পথে চলবো এবং আপনাদের অভাব অভিযোগ আমি তুলে ধরবো বিধানসভায় এবং আপনাদের পাশে চাই সব সময়। যে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি পানিহাটিবাসীর মানুষের থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ করব। আপনারা শুনলেন পানিহাটির নতুন বিধায়ক রত্না দেবনাথ অনেক লড়াইয়ের পর আজ তিনি অন্তত রাজনৈতিক ক্ষেত্রে সফল হয়েছেন, কিন্তু তার মেয়ের বিচার এখনো অধরা। কিন্তু সেই প্রথম দিন থেকে যে তিনি বিশ্বাসটা রেখেছেন, ভরসাটা রেখেছেন যে তিনি বিচার পাবেন, আজও তিনি সেটা রেখেছেন এবং বর্তমান রাজ্য সরকার, বিজেপি শাসিত রাজ্য সরকার, তার উপরেও ভরসা রয়েছে। আমরা নজর রাখবো এই সমস্ত খবরের আপডেটের দিকে। আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল পালের সাথে গৌতমী নাথের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।